আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা কথা বলবো দ্য রাইজ অফ ইংলিশের মোটামুটি অ্যাজ এ স্টুডেন্ট অফ ইংলিশ লিটারেচার আমি যা যা জানি রাইজ অফ ইংলিশ থেকে তার সবই এই ভিডিওতে একটা সামারি আকারে বলার চেষ্টা করব। সেখানে প্রশ্নের পয়েন্ট ধরেও বলবো এবং এর বাইরেও যতটুকু আলোচনা করার দরকার এবং যতটুকু আমার মনে আছে। এবং আমি এখানে বই ফলো করব, কারণ বই না থাকলে আসলে আমি নিজেও এত ব্রিলিয়েন্ট না যে আমি সব মাথায় থাকবে আমার। তো এখান থেকে আলোচনা করতে থাকি। তো এই ভিডিওটা কাদের জন্য? অনার্স ফোর্থ ইয়ার স্টুডেন্টদের জন্য অবশ্যই, এবং যারা এই প্রশ্নগুলো দেখোনি এখনো, মানে প্রশ্নগুলো তোমরা পড়োনি বা এটা সম্পর্কে কনসেপ্ট ক্লিয়ার না, আসলে এই সাবজেক্ট একটু কঠিন, এই কারণে যাদের পড়া হয়ে গেছে আমার হয় তাদের জন্য এই ভিডিওটি হেল্পফুল হতে পারে। কারণ মোটামুটি একটা স্টোরি রিক্যাপ করার চেষ্টা করবো সম্পূর্ণ ব্যাপার নিয়ে রেইজ অফ ইংলিশ থেকে। তো তার আগে তোমাদের কাছে একটা অনুরোধ, তোমরা প্লিজ ভিডিওতে একটা লাইক দিবে, সাবস্ক্রাইব করে রাখবে এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য তোমরা চাইলে বেল বাটনগুলো অন করে রাখতে পারো। আর তোমরা কমেন্ট করবে নেক্সট ভিডিও, প্রিভিয়াস ভিডিওতে আমি বলেছিলাম যে কমেন্ট করে জানাও ভিডিওগুলো কেমন লাগলো, তাতে খুশি হই। অনেক কমেন্ট করেছিলে তোমরা, এই ভিডিওতেও আশা করি করবে। যাই তো আমরা শুরু করে দিই। তো দেখো, রাইজ অফ ইংলিশটা আমরা প্রথমত বলি যে রাইজ অফ ইংলিশ বলতে বোঝাচ্ছে ইংলিশ লিটারেচার এবং ল্যাঙ্গুয়েজের যে উত্থানটা। এখন উত্থান বলতে কি, আমরা মনে করি অনেকেই যে ইংলিশ ভাষা এবং সাহিত্যটা তো অনেক উচ্চমানের, আসলে কিন্তু উচ্চমানের এখন একটা সময় ছিল না। একটা সময় ইংলিশ ভাষাটারও এত গুরুত্ব ছিল না, ইংরেজি সাহিত্যেরও কোনো গুরুত্ব ছিল না। ইভেন এটা ইউনিভার্সিটিতে পড়ানো শুরুই করা হয় কিছুদিন আগে বলতে 200 বছর আগে। তো সেটাও আমরা এখানে বিস্তারিত জানবো। তো দেখো, তৎকালীন সময় মূলত রোমান লিটারেচার এবং গ্রিক লিটারেচারের ভ্যালু ছিল, ইংলিশ লিটারেচারে খুব একটা ভ্যালু ছিল না। এবং লিটারেচার যে আসলে এরকম একটা গুরুত্বপূর্ণ জিনিস বা সেটা যে ইউনিভার্সিটিতে ওঠানো হয় এরকমও কোনো এতটা গুরুত্ব ইংলিশ লিটারেচারে ছিল না। তো এই লিটারেচারটা, অর্থাৎ ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচারটা ধীরে ধীরে এত উন্নত কেন হলো বর্তমান যুগে, সেটা নিয়েই হচ্ছে আমাদের রাইজ অফ ইংলিশ মূল টেক্সটটা। তো এখানে একেবারে শুরুর দিকে আমরা যেটা পাবো সেটা হচ্ছে যে আমাদের রাইজ অফ ইংলিশ এডওয়ার্ড সেইড যে লিখেছেন, এডওয়ার্ড সেইডই তো রাইটার, টেরি এগলটন, প্যাস লেগে যাচ্ছে। টেরি এগলটন যে উনি যে রাইজ অফ ইংলিশ লিখেছেন, এটা একটা এসে বা ক্রিটিসিজম যদি আমরা বলি, এটা একটা এসে আসলে। তো এটা লেখার মূলত কারণ কি? এটা লেখার মূলত কারণ একটা ব্যাকগ্রাউন্ড ছিল, সেটা হচ্ছে উনি মনে মনে ভাবতেন যে আমাদের 18th সেঞ্চুরি যে ইংল্যান্ডটা 18th সেঞ্চুরিতে যে ছিল, সেই ইংল্যান্ডটা আর বর্তমান ইংল্যান্ড, বর্তমান বলতে ওনার সময়কার বর্তমান, অর্থাৎ 19 শতক এবং 18 শতক, 19 শতক হবে না, 20 শতক হবে, একটু প্লিজ ভুলভ্রান্তি হলেও আমি সেটা ঠিক করে দেওয়ার চেষ্টা করবো, তোমরা কথাগুলো ক্লিয়ারভাবে মানে বোঝার চেষ্টা করলে আশা করি বুঝবে। অর্থাৎ আমাদের টেরি এগলটনের সময়ে যে ইংলিশ লিটারেচারটা যেরকমটা ছিল, তার আগে 1800 সালে ইংলিশ লিটারেচারটা সেরকমটা ছিল না, কিছু পরিবর্তন হয়। এবং উনি বলছে যে ইংরেজি সাহিত্য তো মনে করো সেই 450 সাল থেকে শুরু, কিন্তু 450 সাল থেকে আমাদের কাছে ইংরেজি সাহিত্যটা গুরুত্বপূর্ণ সাহিত্য না, টেরি ইগলটনের কাছে আরও না। টেরি ইগলটন বলছে যে 18 সালের পরের থেকে যে রোমান্টিক মুভমেন্টটা হয়, রোমান্টিক লিটারেচারটা নিয়ে লেখা যখন শুরু হয়, তখন থেকে ইংরেজি সাহিত্য মূলত গুরুত্ব পায়। বা উনি মনে করছেন যে রোমান্টিকের পর থেকে 1800 সালের পরে যে লিটারেচারটা, সেটাই মূল লিটারেচার। এর আগে যা আছে সেগুলো কিছুই না, এর আগে এগুলোকে নাকি ভুয়া। এর আগে অনেক ভালো ভালো রাইটিং আছে, সেগুলোকে আমাদের টেরি ইগলটন উনি সাহিত্যের কোনো অংশই ধরতে চায়নি। এবার উনি ব্যাকগ্রাউন্ড সম্পর্কে আমাদের কিছু আইডিয়া দিচ্ছে যে তৎকালীন সময় কেমন কি ছিল। উনি নিউ ক্লাসিক্যাল এইজটার কথা বলছে, অর্থাৎ রোমান্টিক পিরিয়ড বা রোমান্টিক এইজের ঠিক আগের সময়টা কেমন ছিল সেটা উনি বলছে যে রোমান্টিক পিরিয়ডের আগে এই এখন যে কথাগুলো বলছি, এটা একটা প্রশ্নের সাথে তোমাদের মিলবে, একটা প্রশ্ন থেকে আইডিয়া, সেটা হচ্ছে তোমাদের গাইডের শর্ট কোয়েশ্চেন 1 নাম্বার, যেটা হোয়াট অ্যাকর্ডিং টু টেরি এগলটন ওয়াজ দ্য লিটারারি ব্যাকগ্রাউন্ড অফ 18th সেঞ্চুরি ইংল্যান্ড। 18th সেঞ্চুরি ইংল্যান্ডের ব্যাকগ্রাউন্ডটা কেমন ছিল? ইনফরমেশন প্রশ্নের মধ্যে থেকেই আসবে, প্রশ্ন থেকে ইনফরমেশন আসবে, যাই হোক। তো তখন উনি বলছে যে কি যেন বলতেছিলাম, নিউ ক্লাসিক এইজে যে লিটারেচারগুলো লেখা হতো, কবিতা হোক, গান হোক, গল্প হোক, যাই লেখা হতো, সেগুলো একটু উচ্চতর মানুষ, হায়ার ক্লাস সোসাইটির মানুষগুলোকে নিয়ে লেখা হতো। তো সেগুলোর মধ্যে কি ছিল? লজিক্যাল থিঙ্কিংটা বেশি ছিল, উইট বেশি ছিল, রিজন বেশি ছিল, বিবেক, জ্ঞান, এইগুলো বেশি ছিল। এগুলোর মধ্যে কোনো ইমাজিনেশন বা ইমোশন খুব একটা ছিল না। কিন্তু এই সমস্ত জিনিসটাকে একটা সময় রিপ্লেসড করা হয়, পরিবর্তন করা হয়। এটা আমরা মেটাফিজিক্যাল পোয়েট্রিতেও পাই, একই জিনিস আমরা টেরি ইগলটনের রাইজ অফ ইংলিশেও পাই। এটাকে তোমার পরিবর্তন করে কে? রোমান্টিক রাইটাররা, রোমান্টিক মুভমেন্টের কারণে, মুভমেন্ট মানে কিন্তু এখানে আন্দোলন না, জাস্ট রোমান্টিক রাইটিংসগুলো যে লেখা হয়, সেখানে আমরা দেখতে পারি যে ওনারা আর এই ব্রেন খরচ করে ওইভাবে কাউকে পচানোর উদ্দেশ্যে
লেখালেখি করে না। ওনারা কি লেখালেখি করে? ওনারা শান্ত মনে কল্পনায় মাধুরী মিশায় লেখা শুরু করে, যেখানে ওনারা ব্যবহার করতে হচ্ছে আর্টের সৌন্দর্য, অ্যাস্থেটিক বিউটিস, তারপর হচ্ছে তোমার গ্রাম্য মানুষের, সাধারণ মানুষের ভালো লাগা খারাপ লাগা, এটা নিয়ে রোমান্টিক রাইটিংসগুলো লেখা হতো। তো উনি এটাকে মনে করছে যে এটা একটা বিরাট পরিবর্তন, কারণ এর আগে কেউ কখনো সাধারণ মানুষের জন্য সাধারণ মানুষের ভাষায় লেখার সাহসই করে নাই। তো যেহেতু তারা, অর্থাৎ নতুন আমাদের রোমান্টিক রাইটার এটা করছে, সে কারণে বলা হচ্ছে যে রোমান্টিক রাইটিংস বা রোমান্টিক এজের এই সময়টা হচ্ছে শ্রেষ্ঠ সময় এবং বড় একটা ট্রানজিশন, এবং এটাই হচ্ছে আমাদের লিটারেচারের জন্ম বা লিটারেচারের শুরু। তো একই সাথে তোমাদের যে শর্ট কোশ্চেন 2 নাম্বারটা আছে, ইগলটনস অ্যাটিটিউড টু রোমান্টিসিজম, এখানে ওই একই কথাই, মানে এই ইনফরমেশন আমি যে গত 5 মিনিটে বা 4 মিনিটে দিলাম সেটা মূলত লিটারারি ব্যাকগ্রাউন্ডও বলা যায়, আবার তোমার রোমান্টিসিজমের প্রতি বা রোমান্টিক এইজের প্রতি ট্যারি ইগলটনের কী রকম মতবাদ বা চিন্তাভাবনা সেটাও এখানে বলা যেতে পারে। তো আমি আরও কয়েকটা লাইন বলবো, যে এখানে দেখবা যে কয়েকটা লাইন আমরা বারবারই পাই, যে ইন দ্যাট টাইম লিটারেচার লাইক পোয়েট্রি ওয়ার নো লঙ্গার এ টেকনিক্যাল ওয়ে অফ রাইটিং। এটা অনেকগুলো প্রশ্নের মধ্যে দেওয়া আছে, জন্য পড়তে পড়তে আমার ওই সময় মুখস্থ হয়ে গেছিলো। তো এই কথাটার অর্থ দ্বারা বোঝাচ্ছে এরকম যে তখনকার সময়ে কবিতার মতো যে সাহিত্যগুলো সেটা টেকনিক্যাল ওয়ে অফ রাইটিং, অর্থাৎ বুদ্ধি খাটায় লিখলাম আর হয়ে গেল এরকমটা ছিল না, বরং এই কবিতাগুলোর মধ্যে ইমপ্লিকেশনস ছিল, অনেক ইমপ্লিকেশনস। কী কী ইমপ্লিকেশন? সোশ্যাল, পলিটিক্যাল, ফিলোসফিক্যাল ইমপ্লিকেশনস মানে তোমরা ইফেক্ট বলতে পারো, অর্থাৎ সমাজের প্রতি, পলিটিক্সের প্রতি, ফিলোসফির প্রতি এটার একটা বড় ধরনের গুরুত্ব ছিল, যে কারণে রোমান্টিক এই সময়টা বা এই সময়কার কবিতাগুলোকে, রাইটিংসগুলোকে খুবই গুরুত্ব দেওয়া হচ্ছে। কে গুরুত্ব দিচ্ছে? আমাদের টেরি ইগলটন রাইজ অফ ইংলিশে গুরুত্ব দিচ্ছে। ওকে, তো আমাদের এই ব্যাকগ্রাউন্ড বা তৎকালীন সময়কার রোমান্টিক এইজ বা রোমান্টিক বিষয়গুলো নিয়ে আমরা জানলাম। এবার আমরা জানবো হচ্ছে যে উনি এই বইগুলো লিখছে, উনি একটা তথ্য বলছে যে লিটারেচারটাকে ভিক্টোরিয়ান সময়কার একটা কথা, এটাও আমরা প্রশ্নে পাবো। 6 নং প্রশ্ন, যদিও তোমাদের, আচ্ছা আমি এমনিতেই বলতে থাকি, খেয়াল করো। ভিক্টোরিয়ান সময়ে নতুন করে একটা সায়েন্টিফিক বিপ্লব হয়, এবং একজন সায়েন্টিস্ট, আমরা জানি ডারউইন, তিনি একটা মতবাদ দেন, সেটা হচ্ছে যে হিউম্যান বিং কেম ফ্রম এপস বা মানব জাতি, এপস বা উল্লুকের বানরের জাত থেকে এসেছে। তো এই থিওরিটা যখন পাবলিশড হওয়ার পরে খ্রিস্টানের এক অংশ মানুষ এটাকে বিশ্বাস করতে শুরু করে, এবং তারা ধর্মের অন্যান্য বিষয় সম্পর্কে বিশ্বাস হারাতে শুরু করে। তো দেখো, তারা ধর্ম সম্পর্কে যখন বিশ্বাসটা হারিয়ে ফেললে তাহলে একটা, তোমরা ভাবতে পারো যে তাহলে কি হলো? যেটা হলো সেটা হচ্ছে, প্রথমে যখন মানুষ ধর্মের প্রতি অন্ধবিশ্বাস ছিল বা যাই হোক বিশ্বাস ছিল, তারা মানসিক প্রশান্তির জন্য বা নিজেদের আত্মার শান্তির জন্য কি করতো? চার্চে যেত, মনে করে যে ধর্মীয় যে সমস্ত রীতিনীতি আছে সেগুলো ফলো করতো, কালচার ফলো করতো, বাইবেল পড়তো, ধর্মীয় কথাবার্তা শুনতো। যখন একদল মানুষের ধর্মের প্রতি কোনো বিশ্বাসই নেই, তখন তারা কিভাবে এটাকে কি করবে? ধর্মটাকে বিশ্বাস করবে। তো তখন তারা কি করে? তখন তারা লিটারেচার বা সাহিত্যের প্রতি ঝুঁকতে থাকে আরো বেশি, কারণ সাহিত্যে তখন কিছু মোরাল, নৈতিক লেখা হয়, অর্থাৎ নৈতিক কিছু রাইটিংস আসে। অর্থাৎ ধর্ম যেখানে মানুষের হার্টকে প্যাসিফাই করা উচিত ছিল, সেটা যখন ধর্ম করতে ব্যর্থ হয়, তৎকালীন সময় ভিক্টোরিয়ান সময়ে যখন এটা ধর্ম করতে ব্যর্থ হয়, তখন আমাদের ইংলিশ লিটারেচারটা, এটা শুধুমাত্র টেরি ইগলটনের মতো না, সবার মতোই ইংলিশ লিটারেচারটা তখনকার সময় কি করে? মানুষদেরকে, ইংল্যান্ডের মানুষগুলোকে প্যাসিফাই করতে বা আত্মার শান্তি খুঁজতে সাহায্য করে। এবং এটা আমাদের ম্যাথিউ আর্নল্ডও বলেছিলেন যে একটা সময়ে ভিক্টোরিয়ান পিরিয়ডের ঠিক পর মুহূর্তে যে এমন একটা অবস্থা বিরাজ করে যে ধর্মকে রিপ্লেসড করতে বা ধর্মকে প্রতিস্থাপন করতে সক্ষম হয়ে যায় ইংলিশ লিটারেচার বা সাহিত্য। তো আমরা এই যে লিটারেচার কিভাবে ধীরে ধীরে পরিবর্তন করে ফেলে ধর্মের একটা বিকল্প হিসেবে, সেটাও আমরা জানতে পারলাম। এরপর আমরা যেটা জানবো সেটা হচ্ছে, আচ্ছা এরপর আমরা আরো কিছু ইনফরমেশন জানবো। একটা হচ্ছে কনসলিডেশন অফ ইম্পেরিয়ালিজম, বা ইম্পেরিয়ালিজমকে মানে সাম্রাজ্যবাদ, ইংল্যান্ড যে সাম্রাজ্যবাদিতা করে বেড়াতো সারা পৃথিবীর উপরে, সেটাকে আরো দৃঢ় করার জন্য সাহিত্যর বা রাইজ অফ ইংলিশের আরো উত্থানের এটার গুরুত্ব কি? তোমাদের একটা ইনফরমেশন দিই, তোমরা একটা লাইন পাবে 229 পৃষ্ঠার গাইডে, সেটা হচ্ছে ইংলিশ অ্যাজ এ ইউনিভার্সিটি ডিসিপ্লিন মানে হচ্ছে ডিপার্টমেন্ট বা ফ্যাকাল্টি। অর্থাৎ ইউনিভার্সিটিতে শুধুমাত্র তখনই
ইংলিশটাকে পড়ানোর জন্য একটা সাবজেক্ট হিসাবে মূল্যায়ন করা হয়। আমরা জানি যে দুইজন লেভিস, এফআর লেভিস এবং আরও একজন কি যেন লেভিস, ওনারা দুজন মিলে ইউনিভার্সিটিতে এই সাবজেক্টগুলো পড়ানো শুরু করার পরই এখানে অনেক স্টুডেন্টস তারা পাওয়া শুরু করে, মহিলারাও এই সাবজেক্টগুলো নিতে শুরু করে। কিন্তু এটাকে কেন এই যে ইউনিভার্সিটিতে উঠানোর মতো একটা গুরুত্বপূর্ণ জিনিস বলে মনে করে, যখন দেখো একটা ধর্মের সাথে পর্যন্ত তুলনা করা চলছে লিটারেচারকে, তখন কিন্তু এটা মূলত কি বলে গুরুত্বটাই বেড়ে যায়। যদিও আমরা এটা, আমি বারবারই বলি যে এটা কিন্তু আমরা নিজেরা ফিল করার চেষ্টা করবো, আমরা জাস্ট বুঝবো, মনে রাখবো, পরীক্ষার খাতায় লিখে দিব। কারণ আমাদের ধর্ম ওই খ্রিস্টান ধর্মের ওদের সাথে তুলনা করলে কখনোই সেরকমটা হবে না, এবং আমরা জাস্ট পরীক্ষার জন্য এটা পড়ছি। তো দেখো তৎকালীন সময়ে যে রাইটিংস বা লেখালেখিগুলো ছিল সেগুলো কি করতো, প্রথমত ছিল হচ্ছে রাজরাজাদের নিয়ে এবং উচ্চবংশীয় লোকজনদেরকে নিয়ে। কিন্তু পরবর্তী সময়ে রোমান্টিক এইজে এটা সাধারণ মানুষের জীবন নিয়ে যখন লেখা শুরু করে দেয়, তখন এটা মানুষের মধ্যে আরও ভালো একটা ইউনিভার্সাল অ্যাপিল নিয়ে আসে। মানুষকে এই লেখনীগুলো আরও সুন্দর করে আকৃষ্ট করতে থাকে। তখন মানুষ কি হয়ে যায়, এটার প্রতি আরও বেশি আকৃষ্ট হয়ে যায় এবং মানুষের মনের মধ্যে একটা আইডিওলজি তৈরি করতে থাকে। আইডিওলজি মানে হচ্ছে চিন্তাভাবনা, ধ্যান ধারণা চেঞ্জ করে দিতে থাকে লিটারেচার। তখন এটাকে গুরুত্বপূর্ণ মনে করা হয়, যে কারণে এটাকে ইউনিভার্সিটিতে পড়ানোর উপযোগী একটা সাবজেক্ট বলেও মনে করা হয়। তো এই কারণেই এই ইউনিভার্সিটি ডিসিপ্লিন হিসেবে ইংলিশ লিটারেচারটাকে গুরুত্ব দেওয়া হয় বা নিয়ে আসা হয়। এরপরে আমরা যে ইনফরমেশনসগুলো নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মডার্ন সিভিলাইজেশনের সাথে বা মডার্ন ক্রাইসিসের সাথে রাইজ অফ ইংলিশের কি গুরুত্ব। দেখো মডার্ন সিভিলাইজেশনের সাথে রাইজ অফ ইংলিশের গুরুত্ব আছে। রাইজ অফ ইংলিশ মানে কিন্তু রাইজ অফ ইংলিশ লিটারেচার অ্যান্ড ল্যাঙ্গুয়েজ সামটাইমস। তো দেখো একটা সময়ে যখন আমরা জানি যে ইংল্যান্ডে যুদ্ধ হচ্ছিল, যখন সিভিল ওয়ার হচ্ছিল, তখন এই সিভিল ওয়ার হওয়ার পরে মানুষের মধ্যে কিন্তু বিশৃঙ্খলা ঝামেলা আরও বেড়ে যায়। তখন কি হয়, ওয়ার্কিং ক্লাস এবং মিডল ক্লাসদের মধ্যেও বোঝাপড়া সমঝোতা থাকে না, শুধুমাত্র হায়ার ক্লাস পিপলগুলোই তখন শান্তিতে ছিল। তো তখন কি করা হয়, তখন একটা প্রয়োজন পড়ে যে ওয়ার্কিং ক্লাস পিপলদেরকে যেন মিডল ক্লাস পিপল একটুখানি লিড করতে পারে। কারণ হায়ার ক্লাস পিপল কখনোই তাদের লিড করবে না, তারা শুধু সম্ভ্রান্তদের নিয়েই থাকে। কিন্তু মিডল ক্লাসদেরকে সবসময় নির্ভর করতে হয় লোয়ার ক্লাস পিপলদের উপরে। হায়ার ক্লাসদেরকেও করতে হয়, কিন্তু ওটা আমাদের বইয়ে বলেনি। আমাদের বইয়ে যেগুলো বলছে আমি সেগুলোই বলবো। তো দেখো তখন যে ভাঙ্গাচোরা একটা নষ্ট সমাজ, এটাকে রিফর্ম করার একটা প্রয়োজন পড়ে। তো সমাজটাকে রিফর্ম করবে কিভাবে? এখন আমাদের মধ্যে ইন্টারনেট আছে, ইউটিউব আছে, টিভি আছে, মিডিয়া আছে। তখন এটা ছিল না, তখন ছিল বিনোদনের একটাই উপায়, সেটা হচ্ছে লিখনী বা সাহিত্য। তো সাহিত্যিকরা তখন মনে করে যে আমাদের এই ভেঙে যাওয়ার সমাজ ব্যবস্থাটাকে আমরা ঠিক করতে চাইলে আমরা জনগণের মনের মধ্যে কিছু অনুভূতি ঢুকাতে পারবো, কিছু তথ্য ঢুকাতে পারবো, সেটা হচ্ছে সাহিত্যের মাধ্যমে। অর্থাৎ রাইটার্সরা তখন চিন্তা করে যে ডিসরুপ্টেড সোশ্যাল অর্ডার নিড টু বি রিফর্মড অথবা রিকনসলিডেটেড বা রিফর্মড। হ্যাঁ, অর্থাৎ এই নষ্ট সমাজ ব্যবস্থাটাকে ঠিক করতে হবে। কিভাবে ঠিক করতে হবে? সুন্দর সুন্দর সাহিত্যকর্ম উপস্থাপন করার মাধ্যমে, সাহিত্যকর্মের মাধ্যমে দেখানোর মাধ্যমে। একটা সমাজের উত্থান পতনটাকে দেখানো হচ্ছে যখন একটা নোবেলের মাধ্যমে, উপন্যাসের মাধ্যমে, সেটা যখন জনগণের মধ্যে ফেমাস হয়ে যাবে, মানুষ পড়বে, তখন তারাও এই বিষয়গুলো মনের মধ্যে ফিল করা শুরু করবে। আমরা যেমন ক্রিস্টোফার নোলানের টেনেট টাইপের মুভি দেখে আমরা নিজেরাও যখন এর মধ্যে ঢুকে যাই, তৎকালীন সময় এই ধরনের উপন্যাস পড়ে মানুষ তার মধ্যে ঢুকে যেত, নিজেরা ওই রকমভাবে ফিল করা শুরু করত। তো এটা করা হয়। তারপর কি, মানুষের মধ্যে আমরা আরও একটা কথা আমি বারবারই বলেছিলাম, সেটা হচ্ছে তৎকালীন সময়ে মানুষ মনে করতো যে সমাজকে পরিবর্তন করার একটাই উপায়, সেটা হচ্ছে কবিরা তাদের লেখনী দিয়ে, তাদের লিখনী দিয়ে সমাজকে পরিবর্তন করতে পারে। সেই কারণে লিটারেচারের মধ্যে তখন দেখবা যে প্রত্যেকটা সাহিত্যকর্মের মধ্যে কিছু মোরাল কথা থাকে বা কিছু নৈতিক শিক্ষা থাকে, যে নৈতিক শিক্ষাগুলো পাঠকদের উদ্দেশ্যে এমনভাবেই দেওয়া হয় যে তারা এটা যেন পড়ার মাধ্যমে আনন্দ পায়, সময় স্পেন্ড করতে পারে এবং কি নৈতিকতা বা ভালো জিনিস শিখতে পারে। তো নৈতিকতা যখনই লিটারেচারের মধ্যে ঢুকানো হয়, তখন কি হয়, তখন মানুষের মধ্যে নৈতিকতার উত্থান ঘটতে থাকে। ধর্ম যেটা করতে পারতো সেটা সাহিত্য করতে থাকে। এরপর আমরা আরও একটা ব্যাপার পাই, হচ্ছে রোল অফ স্ক্রুটিনি। স্ক্রুটিনি জিনিসটা সম্পর্কে আগে তোমাদের ধারণা হওয়া উচিত। স্ক্রুটিনি জিনিসটা সম্পর্কে আমার আইডিয়া করতে অনেক ঘাটাঘাটি করতে হয়েছে, এটা আমাদের কোনো টিচাররাও পড়ায়নি হয়তো বা, যাই হোক। তো স্ক্রুটিনি ছিল হচ্ছে তৎকালীন সময়ের একটা ম্যাগাজিন, যেটা তখন তো নিউজ পেপার ছিল না, ডেইলি ম্যাগাজিন টাইপের ছিল, যেটা বেশ কিছুদিন পর পর বেরোতো। এবং এটা তৈরি করছিল হচ্ছে তোমার সেই এফআর লেভিস এবং আরও একজন লেভিস, দুইজন লেভিস, আমার একজনের নাম বলে গেছি। তো ওই দুইজন লেভিস মিলে স্ক্রুটিনি নামের এই ম্যাগাজিনটা চালু করে। কেন চালু করে? কারণ তারাই
ইউনিভার্সিটিতে ইংলিশটাকেও পড়ানো শুরু করে, অর্থাৎ ইংলিশের একজন প্রফেসর, যেহেতু তারা দুজন প্রফেসর, এবং তাদের দায়িত্বই ইংলিশ লিটারেচারকে তোমার পাঠ্য বই হিসেবে সাজেস্ট করা হয় যখন ইউনিভার্সিটিতে। তখন তারা চিন্তা ভাবনা করে যে কিছু কিছু লেখক অবশ্যই সবসময় থাকে যারা ভালো জিনিস লেখে না, খারাপ জিনিস লেখে বা গতানুগতিক লেখে টাকা পয়সা ইনকামের জন্য। তো তাদের লেখাগুলোকে নিয়ে যেন এই স্ক্রুটিনি ম্যাগাজিনে লিটারেচার নিয়ে সমালোচনা করা হয়। অর্থাৎ স্ক্রুটিনি ম্যাগাজিনটা ছিল এরকম, যেখানে শুধুমাত্র লিটারেচারের ভালো খারাপ দিক নিয়ে লেখা হতো। তো এটা এই এফ.আর. লেভিস এবং আরও একজন যে লেভিস আছে, তারা দুজন মিলে এটাকে এফ.আর. লেভিস এবং কিউ.আর. লেভিস, তো এরা দুজন মিলে কি করে, এই স্ক্রুটিনিটাকে রান করে, অর্থাৎ এই ম্যাগাজিনটাকে রান করে, এবং সেখানে তারা সাহিত্য নিয়ে প্রচুর সমালোচনা করত। তো সেই সমালোচনার কারণেও ইংরেজি সাহিত্যটা আরও উন্নত হতে থাকে। এটা আমি তোমাদেরকে উদাহরণ দিয়েছিলাম এরকমভাবে, বলছিলাম যে ধরো ইউটিউবে দেখবো অনেক অশ্লীল ভিডিও আছে, এই অশ্লীল ভিডিওকে নষ্ট করার জন্য, ঠিক করার জন্য কীভাবে কী করা যেতে পারে। দেখবে এক প্রকার রোস্টার আছে, রোস্টিং চ্যানেল আছে আমাদের, যারা কি করে এই অশ্লীল ভিডিওগুলো যারা তৈরি করে তাদেরকে নিয়ে রোস্ট করার ফলে কি হয়, তারা এই ধরনের ভিডিওগুলো বানানো বাদ দিয়ে দেয়। তো এটাও কিন্তু এক ধরনের সমালোচনা। একইভাবে আমাদের স্ক্রুটিনির যে সমস্ত রাইটার ছিলেন, এফ.আর. লেভিস এবং কিউ.আর. লেভিস, ওনারা কি করতো, অশ্লীল বা বাজে লিটারেচারগুলোকে নিয়ে সমালোচনা করতো, এবং যে লিটারেচারগুলো ভালো ছিল সেগুলো নিয়ে তারা প্রশংসাস্বরূপ ভালো ভালো কথা বলতো। তাতে লেখকরা কি করতো, লেখকরা টাকা বেশি পেলেও তারা ভালো ভালো জিনিস নিয়ে লেখালেখি শুরু করতো, বাজে জিনিস নিয়ে লেখালেখি শুরু করেনি। তো এই হচ্ছে স্ক্রুটিনির গুরুত্ব। আমরা মনে হয় ইনফরমেশনে অলরেডি শেষ করে দিয়ে ফেলছি। আরেকটা ব্যাপার এরকম আমরা পাই, সেটা হচ্ছে রোমান্টিসিজমের কিছু ইনফরমেশন আমরা বাদ দিছিলাম। রোমান্টিকে যে আমরা জানি যে একটা বিষয়ে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়, সেটা হচ্ছে ইমাজিনেশন। তাদের লেখার মধ্যে, কবিতার মধ্যে, সব কিছুর মধ্যে ইমাজিনেশনটা খুব বেশি ছিল, কিন্তু নিউ ক্লাসিক্যাল এইজে ইমাজিনেশনের কোনো গুরুত্ব ছিল না। ওকে, আর দু একটা ইনফরমেশন আমি দিয়ে ভিডিওটা শেষ করে দিব, সেটা হচ্ছে ফাংশনস অফ লিটারেচার। এটা আমরা যদি অলরেডি কথা বলে ফেলছি যে লিটারেচারের কাজ কি। ফাংশন মানে কাজ। লিটারেচারের কাজ হচ্ছে মানুষকে শিক্ষিত করা, মোরাল দিক দিয়ে উন্নত করা, মোরাল থিঙ্কিং তাদের মধ্যে ঢুকিয়ে দেওয়া, মানুষকে শেখানো এবং মানুষকে আনন্দ দেওয়া। এটাও আমাদের ম্যাথিউ আর্নল্ড বলেছিল, একই কথা উনিও বলছে। আচ্ছা, আর দেওয়ার মতো সেরকম ইনফরমেশন আমি পাচ্ছি না। তোমাদের আর কিছু কথা বলে রাখি, সেটা হচ্ছে এই সাবজেক্ট থেকে শুরু করে লিটারেচারের ক্রিটিসিজমের আমাদের চতুর্থ বর্ষের যত সাবজেক্ট আছে সবগুলো নিয়ে মোটামুটি বেশ ভালো পরিমাণ ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে। কিছু কিছু প্রশ্ন লাইন বাই লাইন পড়ে আমি অর্থ করে বুঝিয়ে দিয়েছি, কিছু কিছু নিজের মতো করে বলে দিয়েছি। তো তোমরা, আমি আশা করব যে তোমরা সেগুলো দেখবে। এবং আমি এখন ইনফরমেশন আর পাচ্ছি না রাইজ আপ ইংলিশ থেকে আমি তোমাদের কি ইনফরমেশন দিব, কারণ মোটামুটি সব ইনফরমেশন আগের সমস্ত ভিডিওতে আমি দিয়ে দিয়েছি অলরেডি। তো তোমাদের আমি একটা রিকোয়েস্ট করবো, তোমরা কমেন্ট করে জানাও তোমাদের জন্য ভিডিওগুলো হেল্পফুল হয় কিনা, ভালো হোক বা খারাপ হোক, যাই হোক কমেন্ট করে জানাও, এবং লাইক দিবে, ভিডিও সাবস্ক্রাইব করে রাখবা চ্যানেলগুলো, যেন পরবর্তী ভিডিওগুলো পাও। নেক্সটে যাদের কন্টিনেন্টাল আছে তাদের জন্য দুঃখিত, আমি তোমাদের জন্য কোনো ভিডিও তৈরি করতে পারবো না, তবে ইএলটি যাদের আছে তাদের জন্য আমি ভিডিও তৈরি করব ইনশাল্লাহ। আর ইএলটি নিয়ে আমার অলরেডি অনেক ভিডিও দেওয়া আছে, তোমরা সেগুলো দেখতে থাকবে। ভালো থেকো, আজকের জন্য এ পর্যন্তই, আল্লাহ হাফিজ।